তো এখন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কি ইলেকট্রিক সেল। ঠিক আছে, ইলেকট্রিক সেল। আমি বাংলাটাও পাশাপাশি লিখবো বেঙ্গলি মিডিয়ামের জন্য। ইলেকট্রিক সেল মানে হচ্ছে কি তড়িৎ কোষ। ঠিক আছে। চলতি কথায় যাকে আমরা বলতে পারি ব্যাটারি, থেকে আমরা বলে থাকি হচ্ছে ব্যাটারি। তো ব্যাটারি এক ধরনের তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। তো এই ইলেকট্রিক সেলের ব্যবহারটা কোথায় হয়? না, এই ইলেকট্রিক সেলের ব্যবহার মূলত যেটা হয় সেটা হচ্ছে কি ইট ক্যান প্রোভাইড ইট ক্যান প্রোভাইড পোটেনশিয়াল ডিফারেন্স মানে আহ, এরা কোনো পরিবাহীর দু প্রান্তে বিভব প্রভেদ যোগান দিতে পারে, অর্থাৎ বিভব প্রভেদের সৃষ্টি করতে পারে, এবং তার ফলেই কিন্তু তড়িৎ প্রবাহটা ঘটে। অর্থাৎ তড়িৎ প্রবাহের একটা গুরুত্বপূর্ণ উপাদান হলো তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল। ঠিক আছে। অর্থাৎ যদি আমি কোনো একটা রেজিস্ট্যান্স কনসিডার করি, সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স আর, তো এর দু প্রান্তে আমি যদি একটা তড়িৎ কোষকে লাগিয়ে দিই, মানে ইলেকট্রিক সেলকে এভাবে যদি লাগিয়ে দিই, তো তখন কি হবে? তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে। তাহলে তড়িৎ প্রবাহের জন্য সার্কিটে অর্থাৎ বর্তনীতে আমাকে কিন্তু একটা তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল কানেক্ট করতে হয়, তার ফলে কিন্তু তড়িৎ প্রবাহটা ঘটে। তো এই সার্কিট দেখে বুঝতেই পারছো যে একটা ইলেকট্রিক সেলের সার্কিট সিম্বল কেমন হয়। না, এরকম সার্কিট সিম্বল। সার্কিট সিম্বল অফ অফ এ সেল, মানে বেসিক্যালি ইলেকট্রিক সেল, সেটা কিরকম হয়? এরকম। এখন দুটো এন্ড থাকে, এটাকে আমরা বলতে পারি যে পজিটিভ এন্ড, আর এটাকে আমরা বলতে পারি নেগেটিভ। তো জেনারেলি পজিটিভ এন্ড হাই পোটেনশিয়াল এন্ড এবং নেগেটিভ এন্ড লো পোটেনশিয়াল এন্ড। যখন আমি এরকম একে সার্কিটে অ্যাড করব, আগেরটাই যেমন করেছি, তখন কি হবে? না, কারেন্টটা এই হাই পোটেনশিয়াল এন্ড থেকে লো পোটেনশিয়াল এন্ডে ফ্লো করে থাকে। ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি একটা সার্কিট সিম্বল যাকে বলে, মানে বর্তনী চিহ্ন একটা ইলেকট্রিক সেলের। ঠিক আছে। আচ্ছা, তো এবার ইলেকট্রিক সেলের একটা গুরুত্বপূর্ণ কোয়ান্টিটি, সেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি ইএমএফ। ঠিক আছে। ইএমএফ মানে যাকে ফুল যদি করা হয়, ফুল ফর্মে আনা যদি লেখা হয়, তাহলে সেটা হচ্ছে কি ইলেকট্রোমোটিভ ফোর্স, মানে বাংলায় এটাকে বলে তড়িৎ চালক বল। ঠিক আছে। তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ। তো একটা সেলের, মানে একটা তড়িৎ কোষের তড়িৎ চালক বল বলতে আমরা কি বুঝবো? না, এই তড়িৎ চালক বলই অ্যাকচুয়ালি বিভব প্রভেদের সৃষ্টি করে, মানে বিভব প্রভেদের কারণ হচ্ছে এই তড়িৎ চালক। ঠিক আছে। একটা কোষে তড়িৎ চালক বল আছে বলেই সে বিভব প্রভেদ যোগান দিতে পারে। কিন্তু এটা মাপবো কি করে? মানে পরিমাণগত এর সংজ্ঞা কি হবে? না, সেটা হচ্ছে, তাহলে ব্যাপারটা একটু ব্যাখ্যা করে বলতে হবে যে তড়িৎ চালক বলকে আমরা কিভাবে মাপবো বা কিরকম, সেটা একটু ব্যাখ্যা করে বলতে হবে। যে সাপোজ এটা একটা ব্যাটারি, মানে সেল। তো সেলের দুটো এন্ড আছে এরকম, এটা দুটো এন্ড আছে। তো এটা পজিটিভ এন্ড, এটা নেগেটিভ। এখন আহ, যেহেতু এটা উচ্চ বিভব মানে হাই পোটেনশিয়াল, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে কাজ করবে, ফ্রম হাই পোটেনশিয়াল এন্ড টু লো পোটেনশিয়াল এন্ড। ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন এরকম হবে। তো এখানে যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে আমি রেখে দিই, তার জেনারেল টেন্ডেন্সি হবে যে সেই ইলেকট্রিক ফিল্ডের দিকে অ্যাক্সিলারেটেড হবে, এদিকে। ঠিক আছে। কারণ পজিটিভ চার্জ আমরা জানি
ফোর্স অন এ চার্জ এফ ইকুয়াল টু কিউই। ঠিক আছে, ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড থেকে আমরা এটা জেনেছি। তো এই পজিটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের দিকে সে ফোর্স ফিল করবে, আর নেগেটিভ চার্জ ইলেকট্রিক ফিল্ডের এগেনস্টে সে ফোর্স ফিল করবে। তো এখানে একটা ইউনিট পজিটিভ চার্জ রেখে দিলে তার উপর একটা ফোর্স কাজ করবে ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড, হ্যাঁ, এফ ইকুয়াল টু কিউই। তো তো এই ফোর্সের জন্য তার টেন্ডেন্সি থাকবে যে পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডের দিকে অ্যাক্সিলারেটেড হওয়া। কিন্তু আমি যদি উল্টো ঘটনা ঘটাতে চাই, অর্থাৎ চার্জটাকে নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে ডিসপ্লেস করাতে চাই, তাহলে অফকোর্স আমাকে বাইরে থেকে বাহ্যিক একটা কার্য সম্পাদন করতে হবে, অর্থাৎ এক্সটার্নালি ওয়ার্ক ডান করতে হবে। কার এগেনস্টে? না, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য যে ফোর্সটা অ্যাক্ট করবে তার এগেনস্টে একটা ওয়ার্ক ডান করতে হবে। তো আমরা যখনই এভাবে ওয়ার্ক ডান করব, অর্থাৎ চার্জটাকে নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডের দিকে পজিটিভ এন্ডে ক্যারি করার জন্য আমাকে যে এক্সটার্নাল ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, সেই এক্সটার্নাল ওয়ার্ক ডানটাই এই এই যে তড়িৎ কোষ বা ইলেকট্রিক সেল, সেটা ইএমএফ হিসেবে স্টোর হবে। ঠিক আছে, অর্থাৎ ইএমএফ এর মেজারমেন্টটা কি? ইএমএফ মেজারমেন্ট হচ্ছে দ্য রিকোয়ার্ড external work done external work done to uh, transfer a unit positive charge from the negative end to the positive end of a cell through the cell। মানে বাংলায় বললে যে আহ, কোনো একটি তড়িৎ কোষের নিম্ন বিভবযুক্ত প্রান্ত থেকে উচ্চ বিভবযুক্ত প্রান্তে তড়িৎ কোষের মধ্য দিয়ে, মানে এটা খেয়াল রাখতে হবে যে এই পাথে, হ্যাঁ, আমি আলাদা কালার ইউজ করছি, এই পাথে তাকে নিয়ে যেতে হবে। তড়িৎ কোষের মধ্য দিয়ে একটি একক ধনাত্মক আধানকে স্থানান্তরিত করতে যে বাহ্যিক কার্য সম্পাদন করতে হবে, সেই পরিমাণ কার্যকে বলা হবে অ্যাকচুয়ালি ওই তড়িৎ কোষের তড়িৎ চালক। ঠিক আছে, অর্থাৎ এর মধ্য দিয়ে নিয়ে যেতে। আমি যদি বাইরে থেকে লাগিয়ে দিই এভাবে, এটা করলে কিন্তু হবে না। অর্থাৎ বাহ্যিক বর্তনী দিয়ে এক্সটার্নাল সার্কিট দিয়ে নিয়ে গেলে ওই পরিমাপটা ঠিকঠাক হবে না। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে এখানে সেলের ইন্টারনাল স্পেস দিয়ে, অর্থাৎ থ্রু দা সেল, এই চার্জটাকে ডিসপ্লেস করাতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, সেই ওয়ার্ক ডানটাই হয়ে যাবে সেলটা ইএমএফ। ওকে, তার মানে বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি ইএমএফ কিন্তু কোনো ফোর্স নয়। ঠিক আছে, ইলেকট্রোমোটিভ ফোর্স বলছি, বাট ইএমএফ ইজ নট এ ফোর্স। হুম, এটা কিন্তু কোনো ফোর্স নয়। কারণ এটা দেখতে পাচ্ছি তার ডেফিনেশন থেকে, দিস ইজ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। আমি যদি বলি যে কিউ চার্জকে ওই নেগেটিভ এন্ড থেকে পজিটিভ এন্ডে ডিসপ্লেস করাতে ডব্লু ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে ইএমএফ কে আমি এপসিলন দ্বারা ডিনোট করছি। ইএমএফ উইল বি ডব্লু বাই কিউ। ওকে, সো ডব্লু ওয়ার্ক ডান, কিউ হচ্ছে চার্জ, তাদের রেশিও। এটা কোনো অর্থে কিন্তু ফোর্সের ডাইমেনশনের সঙ্গে মিলছে। ঠিক আছে, এর ডাইমেনশন আলাদা, সুতরাং এটা কিন্তু ফোর্স নয়, তার নামটাই কেবল ফোর্স, ইলেকট্রোমোটিভ ফোর্স। মানে ফোর্সের কাজ যেমন একটা পার্টিকেলকে মেকানিক্যালি আইসোলেট করা, মানে অ্যাক্সিলারেট করা, আইসোলেট করা না, অ্যাক্সিলারেট করা। ঠিক আছে, অর্থাৎ গতির সৃষ্টি করা। এখানে ইএমএফ কি করে? চার্জের মধ্যে গতির সৃষ্টি করে, অর্থাৎ চার্জকে ফ্লো করতে বা প্রবাহ করতে আহ, উদ্দীপিত করে, যাকে বলা যায়।
সেই কারণে একে নাম দেওয়া হয়েছে আর কি, যে ইলেকট্রোমোটিভ ফোর্স। কিন্তু এটা কিন্তু ফোর্স নয়। তো আমি ডাইমেনশনটা একটু বের করানোর চেষ্টা করি। ডাইমেনশন অফ ইলেকট্রোমোটিভ ফোর্স, ইট ইজ ডাইমেনশন অফ ওয়ার্ক ডান বাই ডাইমেনশন অফ কিউ, চার্জ। So dimension of work done is very simple, ml square t to the power minus 2, force into displacement, force ml t to the power minus 2 আর displacement l। আর চার্জের ডাইমেনশন, চার্জ মানে কি কারেন্ট ইনটু, চার্জ হচ্ছে কারেন্ট ইনটু টাইম। তো কারেন্টের ডাইমেনশনাল ফর্মুলা হচ্ছে অ্যাম্পিয়ারের জন্য এ লেখা হয়, সো এটি। ওকে, সো ইট উইল বি ml square t to the power minus 3 a to the power minus 1, and it is completely different from force। তাই জন্য ইলেকট্রোমোটিভ ফোর্স ইজ নট এ ফোর্স। সো আশা করি বোঝাতে পেরেছি যে তড়িৎ চালক বল বা ইলেকট্রোমোটিভ ফোর্স জিনিসটা কি। হ্যাঁ, তো একটা সেলের একটা ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে তার ইএমএফ। ওকে, তো সংক্ষেপে আমরা আলোচনা করে নিলাম একটা ইলেকট্রিক সেল আর তার ইএমএফ কেমন হবে। এবারে আমি একটা আইডিয়াল সেল নিলাম, এটা হচ্ছে আইডিয়াল সেল। আইডিয়াল সেল জিনিসটা কি না, জেনারেলি আমি যদি কোনো একটা সেল কনসিডার করি, আমি সার্কিট সিম্বলটাই এখানে ড্র করছি, সার্কিট সিম্বল প্লাস মাইনাস। তো এর একটা ইএমএফ আছে, সেটা সাপোজ এফ ছিল। কিন্তু এখানে একটা জিনিস খুব একটা নোটওয়ার্দি একটা ব্যাপার, যে যে কোনো সেল যখন আমি তাকে বানাচ্ছি, কনস্ট্রাক্ট করছি, এটা হতে পারে যে কোনো সেল, ড্রাই সেল হতে পারে, কিংবা যা যা সেল অ্যাভেলেবল আছে মার্কেটে। তো সেগুলো যখন আমি কনস্ট্রাক্ট করতে চাইছি, যে সাবস্টেন্স গুলো আমরা ইউজ করব ওই সেলটা কনস্ট্রাক্ট করার সময়, তো সেই সাবস্টেন্সের তো একটা রেজিস্ট্যান্স থাকে। মানে রেজিস্ট্যান্স বিহীন কোনো সাবস্টেন্স পসিবলি নেই। অর্থাৎ কোনো সেল আছে মানে তার একটা রেজিস্ট্যান্স থাকার কথা। কিন্তু এই আইডিয়াল, এবং সেই রেজিস্ট্যান্সকে একটা নামও দেওয়া হয়, সেটাকে বলা হয় ইন্টারনাল রেজিস্ট্যান্স, বাংলায় যাকে বলে অভ্যন্তরীণ রোধ। তো সেটা থাকার কথা। কিন্তু আইডিয়াল সেল মানে আমি সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে জিরো ধরে নেব, পারফেক্ট সেল, যে কোনো রেজিস্ট্যান্স নেই। তো এটা হচ্ছে কি আইডিয়াল সেল। তাহলে একটা আইডিয়াল সেলে আমি দুটো এন্ডে আমি যদি পোটেনশিয়াল ড্রপ দেখি, তাহলে তো সেটা তার ইএমএফ এর সঙ্গে সমান হয়ে যাবে, কারণ ভি ইকুয়াল টু এফসিলন, এটা হয়ে যাবে। কারণ আইডিয়াল সেল কোনো ইন্টারনাল রেজিস্ট্যান্স আমরা ধরবো না, সেক্ষেত্রে আমরা দেখব যে তার যে ইএমএফ এবং পোটেনশিয়াল ডিফারেন্স এট দ্য টু এন্ড, এটা সেম। এটা আমরা দেখলাম। হুম, এটা হবে। আচ্ছা, এবং ইএমএফ এর যে ইউনিট, সেটা অবশ্যই পোটেনশিয়াল ডিফারেন্সের ইউনিটের সঙ্গে সেম হয়, ভোল্ট হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, ওকে। তো আইডিয়াল সেলের ক্ষেত্রে এটা আমরা দেখি, কিন্তু প্র্যাকটিক্যালি কি সেটা সম্ভব? কারণ প্র্যাকটিক্যালি কিন্তু কোনো সেল যদি আমি ধরি, তার কিন্তু একটা রেজিস্ট্যান্স থাকবে, যেটাকে আমরা একটু আগে নাম দিলাম ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো ইন্টারনাল রেজিস্ট্যান্সটাকে আমি সিরিজে ড্র করছি সার্কিটে। ঠিক আছে, সার্কিট সিম্বলে এরকম এইভাবে আমি ডিনোট করছি। এটা হচ্ছে কি ইন্টারনাল রেজিস্ট্যান্স, সাপোজ আর। তাহলে ওর ইএমএফ হচ্ছে কি এপসিলন, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। তো এবারে আমরা এখানে দেখব যে এর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত হয়। সেটা কি সেই আগের মতো ইএমএফ এর সঙ্গে সেম হবে, না কমবে নাকি বাড়বে, সেটা আমরা দেখব। তো আমরা আমাদের জেনারেল অ্যাপ্রোচ থেকে, আমাদের এমনি অভিজ্ঞতা থেকে বলতে পারি, যেহেতু এখানে রেজিস্ট্যান্স আছে, তাহলে এর অ্যাক্রসে কিছুটা পোটেনশিয়াল তো পড়বে, তাই না? হ্যাঁ, কারণ রেজিস্ট্যান্স থাকা মানে তার মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, অ্যাজ পার ওহমস ল, ভি ইকুয়ালস টু আইআর। অর্থাৎ এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ড্রপ পড়বে, এটা across। ঠিক আছে, তার মানে ইএমএফ থেকে কিছুটা কমে যাবে পোটেনশিয়াল ড্রপ, কারণ এই ইন্টারনাল রেজিস্ট্যান্সের অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কিছুটা থেকে যাচ্ছে। তার মানে আলটিমেট এই দুটোর অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কিন্তু কিছুটা কমে যাবে।
তো সেটা আমরা দেখবো যে কতটা কি কমে বা বাড়ে। কমবে অবশ্যই, কিন্তু কতটা সেটা দেখবো। তো তাই জন্য আমি কি করলাম, একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স দিয়ে সার্কিটটাকে ক্লোজ করলাম। এটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স। তাহলে এখন পুরো সার্কিটের ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্স, সেটা হয়ে যাচ্ছে কি আর প্লাস আর, কারণ সিরিজে আছে, এইভাবে কারেন্ট যাচ্ছে, আই কারেন্ট। তাহলে আই উইল বি ইকুয়ালস টু এপসিলন বাই আর প্লাস। ইট ইজ ভেরি ক্লিয়ার, কারণ কারেন্টটা হয়ে যাবে টোটাল যে ইএমএফ, তাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে যেটা হবে এটা। এবারে এর অ্যাক্রস তাহলে পোটেনশিয়াল ড্রপ কত হবে, সেটা যদি ভি হয়, আমি ধরে নিলাম যে ভি, সো ভি ইকুয়াল টু কি হবে, না ভি ইকুয়াল টু আই আর। ওকে, ভি ইকুয়াল টু আই আর, এবং আই এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি, এপসিলন বাই আর প্লাস আর ইন্টু আর। ওকে, সো একটা প্র্যাকটিক্যালি আমরা যেটা দেখব যে ভি ইকুয়ালস টু কত হচ্ছে, আর বাই আর প্লাস আর ইন্টু এপসিলন, হুইচ ইজ লেস দেন এপসিলন। মানে পোটেনশিয়াল ড্রপটা তোমার ইএমএফ এর চেয়ে কম হবে, এবং ইকুয়াল হতো তখনই যদি আর ইকুয়াল টু জিরো হতো। এখান থেকে আমরা দেখতে পাবো যে আর ইকুয়াল টু যদি এখানে জিরো বসিয়ে দিই, তাহলে ভি ইকুয়ালস টু ই হয়ে যাচ্ছে, এবং সেটা কেবলমাত্র আইডিয়াল কেসেই সম্ভব, যেটা আমরা আগে করে দেখালাম। আইডিয়াল কেসে সম্ভব, কিন্তু একটা প্র্যাকটিক্যাল হলে এটা সম্ভব। ওকে, তাহলে কতটা কমছে এই ডিফারেন্সটা যদি দেখি, যে ডেল্টা ই বলে ডিনোট করছি, সেটা কি হয়ে যাবে, ই মাইনাস ভি। হুম, ই মাইনাস ভি, তাহলে কত হচ্ছে, ই মাইনাস আর বাই আর প্লাস আর ইন্টু এপসিলন। সো এপসিলন কমন নিলে আর প্লাস আর বাই আর। তো এই যে ডেল্টা ই, অর্থাৎ যে ডিফারেন্সটা আমরা দেখছি পোটেনশিয়াল ড্রপ আর ইএমএফ এর মধ্যে, ইএমএফ থেকে পোটেনশিয়াল ড্রপ যতটা কমছে, এটাকে বলা হয় ওয়েস্টেড পোটেনশিয়াল। ওয়েস্টেড পোটেনশিয়াল, এবং এটা ওয়েস্ট করতেই হবে, মানে এটা কম্পালসারিলি ওয়েস্টেড। মানে বাংলায় একে বলা হয় নষ্ট ভোল্ট। ঠিক আছে, একটা সেলের কতটা অ্যাকচুয়ালি ইএমএফ থেকে কতটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে অ্যাভেলেবল যেটা, সেটা তো ভি, তার রেসপেক্টে কতটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্টেড ভোল্ট। সো এটা হচ্ছে ওয়েস্টেড ভোল্ট, তার এক্সপ্রেশন হচ্ছে এইটা। হ্যাঁ, ডেল্টা এপসিলন ইকুয়ালস টু দ্যাট। তো এটা হচ্ছে নষ্ট ভোল্ট। তাহলে এই হচ্ছে ব্যাপার, নষ্ট ভোল্ট। তাহলে পোটেনশিয়াল কি হবে, পোটেনশিয়ালের এক্সপ্রেশন হচ্ছে এপসিলন মাইনাস ডেল্টা এপসিলন। তা তড়িৎচালক বল থেকে নষ্ট ভোল্টটাকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে দুই প্রান্তের বিভব হবে। হ্যাঁ, ওয়েস্টেড পোটেনশিয়াল যদি বাদ দিয়ে দিই ইএমএফ থেকে, সেটাই হচ্ছে পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস দা সেল, সেটা আমরা পেয়ে যাবো। তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে ওয়েস্টেড পোটেনশিয়াল, পোটেনশিয়াল ড্রপ অ্যান্ড ইএমএফ, এদের মধ্যে রিলেশন কি, আশা করি বোঝাতে পেরেছি। আচ্ছা, তো এবারে তো আমরা সেল নিয়ে যখন আলোচনা করছি, তাহলে সেলের আরেকটা জিনিসও আমাদের জেনে নেওয়া উচিত, সেটা হচ্ছে কি কম্বিনেশন অফ সেল। হুম, কম্বিনেশন অফ সেল। ওকে, কম্বিনেশন অফ সেল। তো মানে সেলের সমবায় আর কি, তড়িৎ কোষের সমবায়। তো যেমন আগে আমরা রেজিস্ট্যান্সের সমবায় পড়েছিলাম, কম্বিনেশন অফ রেজিস্টার্স, আগে আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম। এখানেও কিন্তু সেরকম, মানে অনেকগুলো সেলকে বিভিন্নভাবে আমরা কানেক্ট করিয়ে একটা ইকুইভ্যালেন্ট সেল আবার বানাতে পারি। হ্যাঁ, সেটাকে বলা হয় কম্বিনেশন অফ সেল। এবং ফান্ডামেন্টালি আমরা দু ধরনের সেল এখানে, বা দু ধরনের কম্বিনেশন অফ সেল আমরা এখানে আলোচনা করব। সেটা একটা হচ্ছে কি সিরিজ কম্বিনেশন। ঠিক আছে, একটা সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল, দুটো। তো সিরিজ কিরকম, না এরকম, সাপোজ এটা একটা সেল, ফার্দার আরেকটা সেল, ফার্দার আরেকটা সেল,
এরকম করে করে আছে। তো এই হচ্ছে কম্বিনেশন অফ থ্রি সেল, যে এর একটা ইএমএফ আছে এপসিলন 1, এর একটা ইএমএফ আছে এপসিলন 2, এর একটা ইএমএফ আছে এপসিলন 3, এরকম ভাবে আছে। এর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে R1, R2, R3। এবার এই তিনটাকে আমি যদি এইভাবে কানেক্ট করিয়ে দিই, এটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অফ থ্রি সেলস, 1 2 3। তাহলে এর ইকুইভ্যালেন্ট আমি যদি আহ, একটা একটা সেল ধরতাম, তাহলে তার ইকুইভ্যালেন্ট এপসিলন মানে তড়িৎচালকতা, সেটা কি হবে? না, এটা যদি দেখি যে প্রত্যেকটা একই দিকে কারেন্ট পাঠাতে চাইছে, মানে এই সেলটা এইদিকে কারেন্ট পাঠাতে চাইছে, এই সেলটা এইদিকে পাঠাতে চাইছে, এই সেলটাও এইদিকে পাঠাতে চাইছে, তাহলে আমরা অ্যাড করে দেবো। অর্থাৎ এপসিলন 1 প্লাস এপসিলন 2 প্লাস এপসিলন 3, তখন জটা থাকবে এরকম অ্যাড করে দিতে হবে। যদি এইভাবে কানেক্ট হয়, এইভাবে কানেক্ট হলে আমরা অ্যাড করে দেবো। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি বলতাম Req, সেটা কি হতো? না, যেহেতু সিরিজে আছে, তাহলে সিরিজ রেজিস্ট্যান্স R1 প্লাস R2 প্লাস R3 হয়ে গেল। তাহলে এইভাবে যখন সেলগুলোকে আমরা সিরিজে লাগাবো, আমরা এইভাবে কানেক্ট করব, এবং তার ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে এটা, আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে ইকুইভ্যালেন্ট ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হয়ে যাবে এরকম সিরিজের ক্ষেত্রে। ওকে, এবারে সিরিজেরই আবার একটা অন্যরকম ভ্যারিয়েশন আমরা দেখাচ্ছি। কিরকম অন্যরকম ভ্যারিয়েশন? এরকম লাগালাম সেল একটা, আবার আমি কি করলাম, উল্টো দিকে লাগিয়ে দিলাম, এই যে, আবার এরকম লাগালাম এইভাবে, যেটা এপসিলন 1, এটা এপসিলন 2, এটা এপসিলন 3, এটা হচ্ছে R1, R2, R3। এবারে আগেরটার সঙ্গে এটার ডিফারেন্সটা কিরকম? না, এটার একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এই সেলটা একটু অন্যভাবে কানেক্টেড আছে। আমি যদি দেখি, এই সেলটা কি চাইছে, কারেন্ট এদিকে পাঠাতে চাইছে, কারণ এটা প্লাস এটা মাইনাস। এই সেলটাও তাই, এটা কারেন্টটা এদিকে পাঠাতে চাইছে এভাবে। কিন্তু এই সেলটা কারেন্ট উল্টো দিকে পাঠাতে চাইছে, কারণ এর প্লাস এটা, এর মাইনাস এটা। প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যায় আমরা জানি। তাহলে এ একটা অন্যভাবে কানেক্ট। তাই জন্য যে ইকুইভ্যালেন্ট যেটা হবে সেটা কি হবে, এপসিলন 1 প্লাস এপসিলন 3, এইটা যেহেতু উল্টো এটা মাইনাস এপসিলন, এটা হবে। আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে সেটাতে কোনো সমস্যা নেই, অ্যাড হয়ে যাবে, R1 প্লাস R2 প্লাস, এটা হয়ে যাবে। তো এইভাবে আমরা সিরিজ কম্বিনেশনটা করতে পারি। মানে একটু খেয়াল রাখতে হবে যে ব্যাটারি সিরিজে তো আছে, সিরিজে থাকলে তো অ্যাড হবে, কিন্তু প্লাস হবে না মাইনাস হবে, সেটা এই ওরিয়েন্টেশন গুলো দেখতে হবে। অর্থাৎ কারেন্ট কোন দিকে পাঠাতে চাইছে, সেই কানেকশনটা দেখে আহ, ধীরে সুস্থে মানে খুব সচেতন ভাবে এইগুলোকে ওয়ার্কআউট করতে হবে আর কি, যে কোন দিকে কোনটা কারেন্ট পাঠাতে চাইছে, সেই হিসেবে ইকুইভ্যালেন্ট যে ইএমএফ তার ক্যালকুলেশনটা হবে। ওকে, আচ্ছা, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি যে আইডেন্টিক্যাল সাপোজ এন সংখ্যক এরকম সেল আছে। আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স গুলো আঁকছি না, এন সংখ্যক সেল আছে এরকম করে লাগানো আছে, এন সংখ্যক সেল। এবার এই এন সংখ্যক সেলের মধ্যে, মানে এন নাম্বার অফ সেল, আইডেন্টিক্যাল সেল, প্রত্যেকের ইএমএফ এপসিলন করে, এবং প্রত্যেকের ইন্টারনাল রেজিস্ট্যান্সও আর করে, সেগুলো আমি এখানে ড্র করিনি, তাদেরকে সিরিজে লাগানো হয়েছে। কিন্তু এই এনটার মধ্যে এক্স সংখ্যক সেলকে অপোজিট দিকে লাগানো হয়েছে। মানে এন সংখ্যককে, মানে এন সংখ্যক মধ্যে এক্স সংখ্যককে কি করা হয়েছে, এই টার্মিনাল গুলো উল্টে লাগানো হয়েছে, মানে ঠিক এইটার মতো আর কি। যেমন এগুলো একদিকে ছিল, এই হচ্ছে বিজাতীয় ভাবে লাগানো হয়েছে, মানে খানিকটা অন্যদের থেকে আলাদা, উল্টো টার্মিনালে লাগানো হয়েছে। তাহলে এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট ইএমএফ কত হবে? আগের মতো, টোটাল এন সংখ্যক ছিল, তার মানে বাকি সঠিকভাবে লাগানো হয়েছে কতগুলো,
না এন মাইনাস এক্স, তার মানে এন মাইনাস এক্স ইন্টু এক্স ছিল, আর উল্টো দিকে লাগানো হয়েছে এক্স সংখ্যক, সেটা মাইনাস করে দিতে হবে। এইভাবে, এভাবে মাইনাস করে দিতে হবে। এটা যেভাবে মাইনাস করেছিলাম, ঠিক আছে, মানে এন মাইনাস এক্স সংখ্যককে লাগানো হয়েছে এরকম কম্বিন এই দিক করে, আর এক্স সংখ্যককে লাগানো হয়েছে উল্টো দিকে, ঠিক আছে। তাই জন্য আমরা এরকম লিখেছি, তার মানে এন মাইনাস টু এক্স ইন্টু, আর আর ইকুইভ্যালেন্ট নিয়ে কোনো প্রশ্ন নেই, সেটা হচ্ছে এন। ওকে, তো এই হচ্ছে রোধের শ্রেণী সমবায় যেভাবে হয়, তেমনি আভ্যন্তরীণ রোধের শ্রেণী সমবায়ও একই রকম ভাবে কিন্তু তুল্য রোধ দিয়ে দেবে। আর ইএমএফ এর ব্যাপারটা তো বললাম, শুধু প্লাস মাইনাসটা লক্ষ্য রাখতে হবে, কোনটা উল্টো দিকে লাগানো, কোনটা সঠিক দিকে লাগানো, সেই হিসেব করে এটা করতে হবে। আচ্ছা, এবারে আমরা প্যারালাল কম্বিনেশন দেখব, প্যারালাল কম্বিনেশন অফ সেল, প্যারালাল কম্বিনেশন অফ সেলস। এক্ষেত্রে আমরা কিছু স্পেশাল কেসই প্রথমে করব, সেটা হচ্ছে যে এখানে যে কম্বিনেশন গুলো করবো সেটা কেমন সেল নেব, না প্রত্যেকটা সেলেরই ইএমএফ সমান। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবো যে এটা আমরা একটা স্পেশাল কেস নিয়ে আলোচনা করছি, যে প্রত্যেকটা, ধরো এরকম একটা সেল নিয়েছি, আর একটা সেল নিয়েছি, প্রত্যেকটা সেলের কি ইএমএফ সেল, সেটা সাপোজ এফসিলন, প্রত্যেকটারই যে সেল সেটা হচ্ছে এফসিলন। আর রেজিস্ট্যান্স আলাদা হতে পারে, ইন্টারনাল রেজিস্ট্যান্স এর সাপোজ আর1, এর সাপোজ আর2, এর সাপোজ আর, সেটা হতে পারে ইএমএফটা সমান। তাহলে এর ইকুইভ্যালেন্ট ইএমএফ সেটা কি হবে, সেটা হয়ে যাবে এফসি, এটা চেঞ্জ হবে না। সিরিজে থাকলে অ্যাড হয়ে যায় বা সাবট্রাক্ট হয়ে যায়, কিভাবে কানেকশন হচ্ছে সেটার উপর নির্ভর করে। কিন্তু যদি প্যারালাল কম্বিনেশনে সমস্ত সেলের ইএমএফ সেম হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফটাও কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট ইএমএফটাও চেঞ্জ হবে না, সেটা হচ্ছে সেম থাকবে। কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কি হবে, 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3, এইভাবে হয়ে যাবে। অর্থাৎ ইকুইভ্যালেন্ট ইএমএফ এর কোনো চেঞ্জ হবে না, যেটা আছে সেটাই থাকবে, কিন্তু ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা কিন্তু চেঞ্জ হবে। তো এটা হলো মূলত প্যারালাল কম্বিনেশন অফ সেলস উইথ ইকুয়াল ইএমএফ, প্রত্যেকের ইএমএফ কে সেম হতে হবে ইকুয়ালি, তবেই এইভাবে আমরা লিখতে পারি। কিন্তু ডিফারেন্ট ইএমএফ হলে কি হবে, ডিফারেন্ট ইএমএফ হলে কি হবে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। গ্রুপিং অফ সেলস, সেটাকে গ্রুপিং বলা হয়, ঠিক আছে। তার একটা জেনারেল ফর্মুলা আছে, সেটা আমরা ডিরাইভ করব, হ্যাঁ ওটা করব। আর একটা আছে, সেটা হচ্ছে কি কম্বিনেশন, মানে কম্পোজিট কম্বিনেশন অফ সেলস, অর্থাৎ কিছু কিছু সেল সিরিজে থাকবে, তার সঙ্গে আবার কিছু কিছু প্যারালালে থাকবে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আর এই চ্যাপ্টারে আর যেটা বাকি আছে সেটা হচ্ছে কি গ্যালভানোমিটার প্রিন্সিপাল, ঠিক আছে। গ্যালভানোমিটার থেকে আমরা কি করে ভোল্ট মিটার, অ্যামমিটার এগুলো বানাতে পারি, সেগুলো এই চ্যাপ্টারে বাকি আছে। সেই সমস্ত মিলে আবার একটা ক্লাসে আমরা আলোচনা করব। আপাতত এই